নমস্কার বন্ধুরা, 2022 সালের মার্চ মাস নিউ ইয়র্ক টাইমসে একটা আর্টিকেল ছাপা হয়। রাশিয়া ব্লক ফ্রম দ্য গ্লোবাল ইন্টারনেট প্লাঞ্জেস ইন্টু ডিজিটাল আইসোলেশন। অর্থাৎ রাশিয়া বৈশ্বিক ইন্টারনেট থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল একঘরে হয়ে গেল। তবে কখনো ভেবে দেখেছেন যে সেই আর্টিকেলে রাশিয়ার নাম না থেকে ভারতের নামও তো থাকতে পারত? কি করতাম তখন আমরা? কোনো বিকল্প কি তখন ছিল আমাদের কাছে? তখন ছাড়ুন, এখনই বা কি এই বিষয়ে কোনো বিকল্প আছে আমাদের কাছে? ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রামের হ্যাঁ আর একটাই মেসেজিং অ্যাপ এসেছে, কিন্তু সেখানেও এখনো পর্যন্ত এন্ড টু এন্ড এনক্রিপশন আসেনি। তবে সেটা শীঘ্রই চলে আসবে, তাই হোয়াটসঅ্যাপকে না হয় বাদই দিলাম। তবে বাকি অন্য সব বড় বড় সোশ্যাল মিডিয়া, এখনও আমাদের কাছে এদের কোনো বিকল্প নেই। তবুও অনেকেই ভাবতে পারেন যে না না, রাশিয়ায় তো একনায়কতন্ত্র চলে, আমাদের এখানে তো ডেমোক্রেসি, আমেরিকা থোড়ি আমাদের সঙ্গে একই কাজ করতে পারবে। আমার আপনার কথা না হয় ছেড়েই দিন, আমাদের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর স্বয়ং ভাবতে পারেননি যে ট্রাম্প এভাবে শতবর্ষের সবচেয়ে বেশি ট্যারিফ ভারতের ওপরেই চাপিয়ে দেবেন। আচ্ছা, ভারতের কথাও না হয় ছেড়ে দিন, কানাডা আমেরিকার প্রতিবেশী দেশ এবং 5 আইসের মেম্বার, যারা নিজেদের মধ্যে একদম গভীর লেভেলে গোপন গোয়েন্দা তথ্যের আদান প্রদান করে থাকে। সেই কানাডার প্রধানমন্ত্রী পর্যন্ত এখন বলছেন যে যুক্তরাষ্ট্রের ওপর তাদের অতিরিক্ত নির্ভরতা তাদের এখন দুর্বলতায় পরিণত হয়েছে। Strengths based on close ties to America have become our vulnerabilities. This decades-long process of an ever closer economic relationship with the United States is now over. তাই ভারতের সাথে কখনোই যে রাশিয়ার মতো কোনো পদক্ষেপ পশ্চিম কখনোই গ্রহণ করবে না, এমনটা ভাবা একদমই উচিত নয়। বরং কানাডার ভুল থেকে শিক্ষা নিয়ে আমাদেরকে আগেই যুক্তরাষ্ট্রের থেকে আমাদের অত্যাধিক নির্ভরতাকে কমাতে হবে। জাস্ট কল্পনা করুন যে এই ভিডিওটি দেখতে দেখতেই হঠাৎ করে ইউটিউব বন্ধ হয়ে গেল, গুগলে গেলেন, গুগল সার্চও তখন কাজ করছে না, বন্ধু বান্ধবীকে মেসেজ করবেন কিন্তু হোয়াটসঅ্যাপ পর্যন্ত খুলছে না, ইনস্টাগ্রামে ভিডিও পাবলিশ করবেন কিন্তু সেটাও তো চলছে না, ফেসবুক, ইউটিউব, চ্যাটজিপিটি, জেমিনি, মেটা সব বন্ধ। আপনার ফেসবুকের বন্ধুদের কি হবে? এতদিন ধরে পাবলিশ করা ছবি ভিডিওগুলোর কি হবে? আমার আপনার তো পুরো ডিজিটাল জীবনটাই যেন এক নিমিষে থমকে যাবে। একটু অসম্ভব শোনালেও রাশিয়ার জনগণ কিন্তু 2022 সালে এই দুঃস্বপ্নকে বাস্তবে অনুভব করেছে। শেষ পর্যন্ত থাকুন, কারণ আপনার ডিজিটাল জীবন হুমকির মুখে। প্রথমেই আসি যে আপনি ঠিক কতটা ডিপেন্ডেন্ট আমেরিকার ওপর। একটা ছোট্ট এক্সপেরিমেন্ট করুন। আপনার ফোনের কথাই বলি, গুগল ক্রোম ব্যবহার করছেন, আমেরিকান। হোয়াটসঅ্যাপ চালাচ্ছেন, আমেরিকান। ইনস্টাগ্রাম স্ক্রোল করছেন, আমেরিকান। ইউটিউব দেখছেন, আমেরিকান। জিমেল, গুগল ম্যাপস, গুগল ড্রাইভ, জেমিনি, গুগল ফটোস, চ্যাটজিপিটি, অ্যামাজন সব কিছুই আমেরিকান। এমনকি আপনার ফোনের অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড, সেটাও আমেরিকান। ও, আপনি কি আইফোন ইউজার? সেটাও আমেরিকান। এমনকি শুধু অ্যাপসই না, আমাদের অফিসে যেই মাইক্রোসফট অফিস, পাওয়ার পয়েন্ট ইত্যাদিকে ব্যবহার করা হয় সেটাও আমেরিকান। এমনকি আপনার ফোনের চিপ থেকে শুরু করে সেমিকন্ডাক্টর, এগুলোরও অনেক কিছুই আমেরিকান টেকনোলজি দিয়েই বানানো। একটা হিসাব দেই, ন্যাসকমের 2025 সালের রিপোর্টই বলছে যে ভারতের $200 বিলিয়ন ডিজিটাল ইকোনমির প্রায় 80-85% আমেরিকান টেক প্ল্যাটফর্মের উপর নির্ভরশীল। 500 মিলিয়নের বেশি ভারতীয় প্রতিদিন আমেরিকান অ্যাপসকে ব্যবহার করে। এবার বুঝুন ডিপেন্ডেন্সি ঠিক কতটা গভীর। 2022 সালের 24শে ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে আক্রমণ করে ফেলে এবং তার সাথে সাথেই রাশিয়ার ওপর ডিজিটাল ইতিহাসের সবচেয়ে বড় ব্লকেট শুরু হয়। প্রথমে তো অ্যাপেল প্রোডাক্ট তাদের সেলসকে রাশিয়ায় বন্ধ করে দেয়। তারপর এক এক করে স্যামসাং, মাইক্রোসফট, ওরাসেল, সিসকো সবাই তাদের অপারেশনকে বন্ধ করে দেয়। তারপর গুগল রাশিয়ার সমস্ত অ্যাড সেলসকে বন্ধ করে দেয়, সার্চ অ্যাডস, ইউটিউব অ্যাডস, ডিসপ্লে অ্যাডস সব কিছুই। মাইক্রোসফট সব ধরনের সেলস তাদের বন্ধ করে দেয়। অ্যাপেল পে কাজ করা বন্ধ করে দেয়। নেটফ্লিক্স আর টিকটক তাদের সমস্ত সার্ভিসেসকে সাসপেন্ড করে দেয়। ফেসবুক পুরোপুরি ব্লক হয়ে যায়। টুইটার পার্শিয়ালি ব্লক হয়ে যায়। অ্যাপেল তাদের অ্যাপ স্টোর থেকে বিভিন্ন রাশিয়ান অ্যাপসদেরকে একেবারে রিমুভ করে দেয়। রাশিয়ান নাগরিকেরা তাদের নিজেদের দেশের অ্যাপকেই অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করতে পারছিলেন না। সবচেয়ে বড় আঘাত ছিল সফটওয়্যার আর টেকনোলজি সেক্টরে। আমেরিকা রাশিয়ার ওপর নোভেল স্যাংশনস লাগিয়ে দেয়। যে কোনো টেকনোলজি, সেমিকন্ডাক্টরস, এনক্রিপশন সফটওয়্যার, লেজার্স, সেন্সার্স ইত্যাদি কিছুই রাশিয়ায় বিক্রি করতে হলে লাইসেন্স লাগবে, আর সেই লাইসেন্স বাই ডিফল্ট দেওয়া বন্ধ। এটার মানে শিপ বিল্ডিং থেকে এরোস্পেস থেকে ডিফেন্স ইন্ডাস্ট্রিজের ক্রিটিক্যাল স্পেয়ার পার্টস পর্যন্ত হুট করে আসা বন্ধ হয়ে যায়।
সুইফট ইন্টারন্যাশনাল পেমেন্ট সিস্টেম থেকে রাশিয়ার ব্যাংকসগুলোকে রিমুভ করে দেওয়া হয়। এমনকি রাশিয়ার $300 বিলিয়ন ফরেন কারেন্সি রিজার্ভকেও ফ্রিজ করে দেওয়া হয়। ইভেন গেমিং পর্যন্ত, এমনকি অনলাইন ভিডিও গেমস যেমন মাইনক্রাফট পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়। এবং প্রথমে যে বললাম 2022 সালের মার্চ মাসে নিউ ইয়র্ক টাইমস এই নিয়ে একটি আর্টিকেল ছাপে যে রাশিয়া ব্লকড ফ্রম দ্য গ্লোবাল ইন্টারনেট প্লাঞ্জেস ইনটু ডিজিটাল আইসোলেশন। রাতারাতি পুরো বিশ্ব থেকে কেটে যায় রাশিয়া। তবে এখানে একটি ক্যাচ আছে, এত কিছু বন্ধ হওয়া সত্ত্বেও কিন্তু রাশিয়া ডুবে যায়নি। এর কারণ হলো পুরোপুরি না হলেও কিছুটা হলেও তারা আগে থেকে তৈরি ছিল। ভিকে হলো রাশিয়ার ফেসবুক। 2006 সালে তৈরি, লক্ষ লক্ষ ইউজার আছে। ফেসবুক ব্লক হওয়ার সাথে সাথে রাশিয়ানরা ভিকেতে চলে যায়। ইয়ান্ডেক্স, এটা হলো রাশিয়ার গুগল। সার্চ ইঞ্জিন, ম্যাপস, ইমেল, ক্লাউড স্টোরেজ, ট্যাক্সি সার্ভিস সবকিছু এদের আছে। টেলিগ্রাম, পাভেল দুরভ যিনি ভিকের ফাউন্ডার ছিলেন, তিনি টেলিগ্রামও বানিয়েছিলেন। 2025 সালে রাশিয়ায় প্রায় 90 মিলিয়ন টেলিগ্রাম ইউজার্স আছে। ম্যাক্স অ্যাপ, 2025 সালে রাশিয়া আরও এক ধাপ এগিয়ে গিয়ে ম্যাক্স নামে একটা মেসেঞ্জার অ্যাপ তৈরি করেছে। আর 1 সেপ্টেম্বর থেকে রাশিয়ায় বিক্রি হওয়া প্রতিটি ফোন আর ট্যাবলেটেই এই ম্যাক্স অ্যাপ প্রি ইনস্টলড আসবে। এছাড়া রাশিয়ার নিজস্ব পেমেন্ট সিস্টেমও রয়েছে, তাই সুইফট সিস্টেম থেকে বাদ দিয়ে দিলেও তারা অনায়াসেই ডোমেস্টিক ট্রানজ্যাকশনসগুলোকে চালাতে পারছে। যদিও এই বিষয়ে আমাদের চিন্তার কোনো প্রয়োজন নেই, কারণ আমাদের কাছে বিশ্বের সবচেয়ে আধুনিক ইউপিআই পেমেন্ট সিস্টেম রয়েছে। অন্যদিকে চীন তো আলাদা লেভেলেই কাজ করছে। চীনে অনেক আগে থেকেই শুধুমাত্র চাইনিজ অ্যাপই চলে। এমনকি 2023-24 সালে যখন আমেরিকা তাদের অ্যাডভান্স সেমিকন্ডাক্টর এক্সপোর্টকে চীনে রেস্ট্রিক্ট করে দেয়, তখন চীন কোল্যাপস করেনি, বরং নিজেদের টেকনোলজিকে ইমপ্রুভ করেছে। এবং এখন এনভিডিয়ার সিইও পর্যন্ত বলছে যে এভাবেই চলতে থাকলে চিপ যুদ্ধেও চীন আমেরিকাকে ছেড়ে এগিয়ে যাবে। চীনের বিকল্পগুলি হলো গুগলের বদলে বাইডু, ফেসবুকের বদলে রেনরেন, অ্যামাজনের বদলে আলিবাবা, টুইটারের বদলে উইবো, হোয়াটসঅ্যাপের বদলে উইচ্যাট। প্রতিটা আমেরিকান সার্ভিসের একটা করে চীনা ভার্সন রয়েছে। আলিবাবা ক্লাউড তো এখন বিশ্বের 5ম বৃহত্তম ক্লাউড প্রোভাইডার। চীনের বাইরে ইউএস, জাপান, অস্ট্রেলিয়া, জার্মানি, দুবাইতেও তাদের ডাটা সেন্টার্স রয়েছে। অন্যদিকে ইউরোপও পিছিয়ে নেই। তারাও বুঝে গেছে যে চায়না আর ইউএসের ডমিনেন্স থেকে তাদেরকেও বেরিয়ে আসতে হবে। এই জন্য তারা জিডিপিআর, জেনারেল ডাটা প্রোটেকশন রেগুলেশনকে তৈরি করেছে। এই নিয়মে যে কোনো অর্গানাইজেশনসকে ইউ এর কাস্টমারের সঙ্গে ব্যবসা করতে হলে সেখানকার ডাটা ম্যানেজমেন্ট রুলসকেই মানতে হবে। হ্যাঁ, সেই ডাটা ম্যানেজমেন্ট রুলসের মতোই যার জন্য নেপালের সরকারই পড়ে গেল, প্রধানমন্ত্রীকে দেশ ছেড়েই ভেগে যেতে হলো। এছাড়া ইউরোপ তাদের নিজস্ব ক্লাউড ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্টও শুরু করেছে, গাইয়া এক্স। এছাড়া সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিংয়েও তারা ইনভেস্ট করছে যাতে ফরেন ডিপেন্ডেন্সিকে কমানো যায়। তবে আপনারা বুঝতেই পারছেন যে ইউরোপ নিজের সুরক্ষার জন্য আমেরিকার উপর ঠিক কতটা পরিমাণে নির্ভরশীল। তাই সম্পূর্ণভাবে আমেরিকার প্রভাব থেকে বেরিয়ে আসা তাদের পক্ষে এই মোমেন্টে তো সম্ভব নয়, তবে তারাও চেষ্টা চালিয়ে যাচ্ছে। এখন আসি মূল টপিকে। 6 নভেম্বর ইন্ডাস্ট্রিয়ালিস্ট হর্ষ গোয়েঙ্কা এক্সে একটা পোস্ট করেন। একবার ভেবে দেখুন, যদি আমেরিকা গুগল, ইনস্টাগ্রাম, এক্স, ফেসবুক আর চ্যাটজিপিটি আমাদের জন্য বন্ধ করে দেয়। ভয়ঙ্কর, তাই না? আমাদের প্ল্যান বি কি? এরই উত্তরে জোহর ফাউন্ডার শ্রীধর বেম্বু বলেন, এটা শুধু কল্পনা নয়, এটা একটা রিয়েল থ্রেট। আর ভারতের একটা 10 বছরের ন্যাশনাল মিশন অন টেক রেজিলিয়েন্স দরকার। শ্রীধর বলেছেন, আমাদের ডিপেন্ডেন্সি শুধু অ্যাপ লেভেলেই না, অপারেটিং সিস্টেম, চিপস, সেমিকন্ডাক্টর ফ্যাব সব কিছুতেই। যদি আমেরিকা একটা সুইচ অফ করে তাহলে আমাদের ডিজিটাল ইকোনমি, ডিফেন্স সিস্টেমস, গভর্নমেন্ট সার্ভিসেস সব কিছুই কোল্যাপস করবে। তাই চলুন দেখে নেওয়া যাক যে ভারতে বর্তমানে ঠিক কী কী বিকল্প আছে যেগুলিকে আমি আপনি সাপোর্ট করতে পারি। কারণ আমি আপনি মানেই কিন্তু সবাই। ম্যাপসের জন্য আমাদের ম্যাপস মাই ইন্ডিয়া অর্থাৎ ম্যাপেলস অ্যাপ রয়েছে ভারতীয় রাস্তার জন্য, যেটা গুগল ম্যাপের চেয়েও ভালো। আর একটাই জোহর তৈরি হোয়াটসঅ্যাপের অল্টারনেটিভ বলা হচ্ছে। যদিও আমার ডাউনলোড করা আছে, তবে এন্ড টু এন্ড এনক্রিপশনের অপেক্ষায় রয়েছি। তারপর এটাকেও ব্যবহার করা শুরু করব। পেমেন্টসের ক্ষেত্রে ইউপিআই, যেখানে আমরা সত্যিই আত্মনির্ভর বলা চলে। বিদেশি পেমেন্ট সিস্টেম বন্ধ হয়ে গেলেও আমাদের একটুও যায় আসবে না যে কোনো অভ্যন্তরীণ লেনদেনের ক্ষেত্রে। তবে এটিকেও ইন্টারন্যাশনাল করতে হবে আরও দ্রুত, যাতে ইন্টারন্যাশনাল লেনদেনের ক্ষেত্রেও কোনো অসুবিধা না হয়। তবে এখনও কোনো সোশ্যাল মিডিয়ারই তেমন কোনো অল্টারনেটিভ নেই আমাদের কাছে, এবং এটি কোনো একটি সংস্থার পক্ষে বা সরকারের হেল্প ছাড়া তৈরি করা সম্ভব নয়। কারণ দেশের নামে যে কোনো কিছুই বের করে দিলে সেটি চলবে এর কোনো কথা নেই।
ইউপিআইয়ের মতোই রেভলিউশন আনতে হবে। তার জন্য দরকার সরকারের সাপোর্ট। তাই প্রথমে 10 বছরের একটা ন্যাশনাল মিশন অন টেক রেজিলিয়েন্স শুরু করতে হবে। নিজস্ব ওএস, সেমিকন্ডাক্টর ফ্যাবস, ক্লাউড ইনফ্রাস্ট্রাকচার, এআই মডেলস, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিকে তৈরি করতে হবে। দ্বিতীয়ত, ইন্ডিয়ান অ্যাপসগুলোকে বেশি করে সাপোর্ট করতে হবে। আরেকটাই ব্যবহার, ম্যাপ মাই ইন্ডিয়াকে ব্যবহার করতে হবে, কারণ যতক্ষণ না আমরা সেগুলোকে ব্যবহার করব ততক্ষণ তারা ইমপ্রুভও হবে না। তৃতীয়ত, ডাটাকে স্ট্র্যাটেজিক রিসোর্স হিসাবে আমাদেরকে ট্রিট করতে হবে। আমাদের 500 মিলিয়ন ইউজার্সের ডাটা দিয়ে গুগল, ফেসবুক সবাই তাদের এআইকে ট্রেন করছে, বিজনেস করছে। আমরা কি পাচ্ছি? শুধু ফ্রি সার্ভিসেস। আমাদের ডাটার বার্গেনিং পাওয়ারকে ইউজ করতে হবে। চতুর্থত, জিটিআইয়ের ডিজিটাল স্বরাজ মিশন 2030কে ইমপ্লিমেন্ট করতে হবে। যদিও কি করতে হবে সেটা আমার থেকেও বেশি এই বিষয়ে যারা এক্সপার্টরা রয়েছেন তারা আরও ভালো বলতে পারবেন, তবে আমরা অন্তত এই বিষয়ে আমাদের আওয়াজ তুলতে পারি। তবে একটা কথা, যে ভারত সরকারকেও এই বিষয়ে নিজেদের সুবিধা ভোগের কথাকে মাথা থেকে বাদ দিয়ে এইসব কিছু করতে হবে, কারণ কিছু কাজ পার্টি পলিটিক্সের উপরে উঠে দেশের জন্য করতে হয়। সরকার যদি নিজের কন্ট্রোলকে খুব বেশি এইসব দেশীয় অ্যাপগুলিতে রাখতে চায় তাহলে কিছুই হবে না। রাজনৈতিক স্বার্থের বাইরে এসে এই সব কিছুকে করতে হবে, কারণ ভারত রাশিয়া অথবা চীন নয়। তাই তাদের থেকে শিক্ষা নিয়ে ভারতীয় গণতান্ত্রিক ভ্যালুতে এই সব কিছুকে ইমপ্লিমেন্ট করতে হবে। তবে আপনাদের এই বিষয়ে কী মত অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না, এবং আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট যে একটি লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন, কারণ এটি আপনাদের জন্য সামান্য মনে হলেও এটি সত্যি আমাকে আপনাদের জন্য আরও এমন নতুন বিশ্লেষণাত্মক ভিডিও নিয়ে আসতে অনুপ্রেরণা যোগায়। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।